হায় আল্লাহ, এসব কী হচ্ছে? তিতিক্ষা যেখানে নিজের স্বাভাবিক রাখতে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেথায় তার সম্মুখে বসে থাকা আদির রাহান চৌধুরী এখনও তার দিকে নিকট দৃষ্টিতে তাকিয়ে। ফলস্বরূপ তার চোখ মুখ আতঙ্কে শুকিয়ে আসছে নিমিষেই। এভাবে প্রায় বেশ খানিকটার সময় কেটে যাওয়ার পর আচমকা কারো কণ্ঠে তিতিক্ষার মুখ তুলে তাকায়, আর তৎক্ষণাৎ দেখতে পায় এ আর তার নিরেট কণ্ঠস্বর বলছে, ইউ মে লিভ নাও। এই বলতেই এয়ার তার চোখ নামিয়ে নেয় এবং তিতিক্ষা ফাইলটা তার দিকে ঠেলে দেয়। এদিকে তিতিক্ষার হুঁশ এখনও ফেরেনি। বুঝতে যেন পারল না কি হতে কি হলো, আর সত্যি কি এত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ? সে কিছুটা তব দেখে সামনে তিনজনের দিকে ইতিহস্ত নজরে তাকিয়ে দেখে তার বিষয়টা যেন এই আর এর পাশে বসে থাক বয়স্ক ব্যক্তিটা বুঝতে পারে। অন্যদিকে যে তিতিক্ষা বেশ ছোট এবং তার মায়াবী চেহারা এবং ইতিহস্ত বোধে যেন সে নিজেও তার মায়ায় পড়ে গিয়েছে। তিনি তিতিক্ষার উদ্দেশ্যে সম্পূর্ণ নমনীয় স্বরে বলে, মা, তুমি এখন যেতে পারো, তোমার ইন্টারভিউ শেষ। লোকটির অভিব্যক্তিতে তিতিক্ষা কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। সে কয়েকবার চোখ পাপড়ি ঝাপটে নিজেকে আশ্বস্ত করে এবং আর একটু সময় নষ্ট না করে নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করে। তবে যাবার মুহূর্তে না চাইতো একবার পিছনে ফিরে আর চোখে এ আর ওরবে আধি রায়হানকে দেখে নেয়। চারপাশটা তীব্র বৃষ্টিতে আচ্ছন্ন। অত্যাধিক বৃষ্টিতে এই মস্ত বড় শহরের রাস্তাঘাটে জনাজীর্ণ এক অবস্থা। চারিপাশে কাদা পানি জমা হয়ে ড্রেনের সাথে মিশে গা গুলিয়ে যাওয়ার মতো আবহাওয়া তৈরি করেছে। অথচ এমন পরিস্থিতি চারপাশে ভিড়ে একটিও মানুষের উৎপাতের কমতি নেই। যে যার মতো নিজ নিজ কাজে ছুটছে। বিকেলের সূচনা লগ্নে এমন বৃষ্টি তিতিক্ষার কাছে বেশ বিরক্তকর লাগলো। শহরে এসেছে অল্প কয়েক মাস হলো, এসেই যেন এই নিত্যদিনের বিরক্তকর পরিবেশ সে হাঁপ ছেড়ে দিয়েছে। অসহ্য লাগে তার এই শহর, অথচ কিছু করতে পারে না বিদায় সে এই বিষয়ে ভীষণ অসহায়। সকালে ইন্টারভিউ, এর কি হলো সে এখনও বুঝে উঠতে পারেনি। অবশ্য এখন আর সে এসব নিয়ে ভাবছেও না। চাকরি হওয়ার কোনো আশা নেই এবং সে কোনো আশাও রাখছে না। দিনের পর দিন সাধারণ টিউশনি খুঁজে চলছে, অথচ তাই মিলছে না। সেথায় ও তো বড় অফিসে তার জব পাওয়া যেন অকল্পনীয় ব্যাপার। তবে আজ সিমরান নামক নতুন এক ব্যক্তির সাথে পরিচয় হয়ে সে নিতান্তই খুশি। অফিস থেকে বের হয়ে দুজনে প্রায় অনেকক্ষণ রিকশা চড়ে গল্প আলাপ করেছে। শেষ বেলায় দুজনের কন্ট্যাক্ট নাম্বার নিতেও তাদের গল্পের সমাপ্তি ঘটে। না জানি আবার কবে তাদের দেখা হবে। শহরের সবজি বাজারটা দিকটায় আজ তিতিক্ষা এসেছে। হাতে একটা বড়সড় কালো আকৃতির ছাতা, যা দেখতে অনেকটা আদিমকালের কাঠ এবং মোটা কাপড়ের তৈরি। এই আধুনিক যুগে এমন শহর এলাকায় এমন ছাতা দেখা প্রায় যেন দুষ্কর। তার মাঝে তিতিক্ষার মতো বয়সে এই মেয়ের হাতে এ যেন নিতান্তই আশ্চর্যজনক ব্যাপার। তিতিক্ষার কাছে স্বাভাবিক হলেও বাকিদের কাছে আশ্চর্যজনক বটে। ফলস্বরূপ চারপাশের সকল লোকজন তাকেই ঘুরে ঘুরে দেখছে। একদিকে কাদা পানিময় রাস্তা, মাথার ওপর তুমুল বৃষ্টি ঝরছে, সেই সাথে আবার সকলে অদ্ভুত চাউনি। সব মিলে তিতিক্ষা নিমিষে বারংবার অপ্রস্তুত হয়ে পড়ছে। তিতিক্ষা যথাসম্ভব নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়ে নিজের গন্তব্যের দিকে এগোয়। সে ধীরে ধীরে বাজারের মধ্যখানে অগ্রসর হয়। হালকা কিছু বাজার করে নিয়ে যেতে হবে। বাড়িতে খাবার প্রায় নেই বললেই চলে, আবার হাতেও তেমন টাকা পয়সা নেই। গ্রাম থেকে আসার সময় তার কাকিমা তাকে যে কয় টাকা দিয়েছে তার সবটা প্রায় শেষের দিকে। ভার্সিটি ফি, বাসা ভাড়া, সারা মাসের খাবার, সব মিলিয়ে তার চিন্তার শেষ নেই। তিতিক্ষা সব ভাবতে ভাবতেই আলতোভাবে মলিন হাসে। এতবার এগিয়ে যায় সামনের একটা ছোট্ট কাঁচা বাজারের দোকানে। শুরুতেই তার নজর পড়ে একটা ছোট আকারের লাউ। সে কোনো কিছু না ভেবেই বয়স্ক দোকানদারের উদ্দেশ্যে বলে, মামা, এই লাউটার দাম কত? মামা, লাউয়ের দাম তো 120 টাকা। দোকানদারের এহেন কথা শুনে তিতিক্ষা যেন আকাশ থেকে পড়ে। এই লাউয়ের দাম 120? এই দামে তো তার এক সপ্তাহ খাওয়া দাওয়া খরচ খুব ভালো মতোই মিটে যাবে। এছাড়াও গ্রামে লাউয়ের দামটা খুব সামান্য। অবশ্যই তাদের নিজেদের লাউসহ বিভিন্ন শাকসবজি বাগান ছিল, যার ফলে শহরের জীবনযাত্রা সম্পর্কে তার ধারণা তুলনামূলকভাবে অনেকটাই কম। তিতিক্ষাকে এভাবে
থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদার মুখ তুলে তাকিয়ে খানিকটা বিরক্ত স্বরে বলে, কি মামা, নিবেন নাকি? নিলে তাড়াতাড়ি নেন, নয়তো এই বৃষ্টির দিনে দোকানের সামনে এমনি খাড়াইয়া থাইকেন না। লোকটি বিরক্ত বোধ তিতিক্ষার কাছে স্পষ্ট। সে বিষয়টা বেশি মাথা না ঘামিয়ে কিঞ্চিত মুচকি হেসে বলে, না মামা, লাল থাক। আপনি বরং আমাকে হাফ কেজি আলু, 20 টাকার মরিচ, 20 টাকার পেঁয়াজ আর 2 মুঠো কমলি শাক দেন। আর কিছু লাগবে না। তিতিক্ষার কথায় লোকটি কিছুটা কপাল কুঁচকে তার দিকে তাকায়। পরক্ষণে আবার চোখ নামিয়ে তার কথা মতো জিনিসগুলো গুছিয়ে দিতে দিতে কিছুটা বিরক্ত স্বরে আওড়ায়, কী সব ফকির নিয়ে আসে আজকাল, আবার 20 টাকাও নাকি পেঁয়াজ দিয়ন লাগে। লোকটির ব্যবহারে নিতান্তই রুক্ষম, তা আর বলতে বাকি নেই। তবে তার শেষ কথাটা বিড়বিড় করে আওড়ালো তিতিক্ষা ঠিকই শুনতে পায়, কিন্তু সে কোনো ঝামেলা করতে চায় না বিধায় চুপচাপ জিনিসগুলো নিয়ে চলে যেতে চাইছে। তবে ততক্ষণে তার নজরে পড়ে দোকানদারের পাশে বসে থাকা এক ছোট্ট বাচ্চার দিকে। 3-4 বছরের বয়স হবে আর কি। লোকটি এমন রুক্ষ ব্যবহারের পরও তার কাছ থেকে জিনিসগুলো নেওয়ার সময় তিতিক্ষা তাকে জিজ্ঞেস করে, মামা, এটাকে? তিতিক্ষা কথা মতো লোকটি পাশে ফিরে ছোট বাচ্চাটিকে এক পলক দেখে নেয়। পরক্ষণে আবার তিতিক্ষার দিকে ফিরে বলে, আমার নাতি। ও আচ্ছা। তিতিক্ষা শুধু এইটুকুই বলে, জিনিসগুলো সঠিক দাম দোকানদারকে দিয়ে দেয় এবং জিনিসগুলো নিয়ে সে পা বাড়ায় সামনের দিকে। তবে যাবার পূর্বে আরও একটা কাজ করে বসে। তার ব্যাগে 2টো চকলেট ছিল, যাওয়ার সময় সিমরান দিয়েছিল। সে কয়েকটা খেয়েছে আর বাকি কয়েকটা ব্যাগে রয়ে গিয়েছে। তিতিক্ষা মনে করে সে 2টো চকলেট যাওয়ার পথে সেই ছোট্ট বাচ্চাটি দিয়ে দেয়। বাচ্চাটি চকলেট দেখার সাথে সাথেই খুশিতে হেসে ওঠে। ততক্ষণে আবার দোকানদার বিষয়টা দেখে তিতিক্ষার দিকে তাকাতেই সে বিস্তীর্ণ মুচকি হেসে বলে, আপনার নাতিটা বেশ সুন্দর, মাশাআল্লাহ। এই বলে সে চলে যেতে নিতে লোকটি ইতিহাস্ত স্বরে কিছু বলতে চায়, কিন্তু মামা, আমি হয়তো গরিব, কিন্তু ফকিন্নি না। লোকটির কথা সম্পূর্ণ হওয়ার আগে বিস্তীর্ণ হাসি মুখে তিতিক্ষা এইটুকু বলে সামনে ফিরে এগোতে থাকে এবং একেবারের জন্য আর পিছনে ফিরে তাকায় না। তবে যাওয়ার পথে বাজারের ব্যাগটা নজরে পড়তে চাপা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বিড়বিড়িয়ে আওড়ায়, এই আলু খেয়েই তবে এই সপ্তাহ চলতে হবে। হ্যাঁ, কি আর করা। তিতিক্ষা পুনরায় ভারী শ্বাস ফেলে মুচকি হাসে। প্রায় এই কয়েকটা জিনিসই তার 100 টাকা ফুরিয়ে গিয়েছে, অথচ এইটুকু বাজারে তাকে পুরো 1 সপ্তাহ চলতে হবে। এছাড়া অবশ্য কোনো উপায় নেই, জীবন বাঁচাতে এইটুকুই যথেষ্ট। শহর অঞ্চল হতে প্রায় অনেকটাই দূরে একটা ভাঙাচোরা দোতলা বাড়ি। বাড়ির চারপাশে গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, ইট সিমেন্ট গাঁথনি ধসে পড়ার ধায়। এমনি এক জনাজীর্ণ বাড়িতে ঠাঁই নিয়েছে তিতিক্ষা। শহরের বেশিরভাগ বাসাগুলোই ভাড়াটা অনেক বেশি, যা তিতিক্ষার সামর্থ্যের বাইরে। তবে সেসবের তুলনায় এই বাড়িটা ভাড়া বেশ কম। এর মানে এই নয় যে পুরো বাড়িটা তিতিক্ষা একাই ভাড়া নিয়ে থাকে। শুধুমাত্র দোতলার একটা ছোট্ট ঘরটি সে নিজে থাকার জন্য নিতে পেরেছে, যেখানে একটা ছোট্ট বাথরুম, ঘরের সাথে লাগানো রান্নাঘর আর শোয়ার জন্য একটা ভাঙাচোরা লোহার বিছানা ব্যতীত কিছুই নেই। লোহার বিছানাটা এই আধ ভাঙা ঘরে পরিত্যক্ত অবস্থায় পেয়েছিল সে, যার উপর শক্ত কার্টুন পেপার আর তার উপরে মোটামুটি ভালো মানের এক চাদর বালিশ পেতে সে তা ঘুমানোর উপযোগী করেছে। নয়তো তাকে হয়তো শীত, বর্ষা, গ্রীষ্ম সবকালে মেঝেতে শুয়ে কাটিয়ে দিতে হতো। এই বাড়িতে আরও বেশ কয়েকজন মানুষ থাকে, তবে কেউ তেমন কারোর সাথে কথা বলে না। তিতিক্ষা আগ বাড়িয়ে কারোর সাথে তেমন কথা বলতে যায় না, কিংবা তার সময় সুযোগ হয় না। এছাড়াও নিচতলা জুড়ে বসবাস করে বাড়িওয়ালার এক বকাটে ছেলে রয়েছে। যত বাড়ি তিতিক্ষা তার সামনাসামনি হয়েছে ততবারে তাকে তার বেশ বিরক্তকর লেগেছে। বিশেষ করে তার অঙ্গভঙ্গি, চাউনি সবই কুরুচিপূর্ণ। সব মিলে তিতিক্ষার মাথায় এমন একটাও ঘুরছে যে কিভাবে এই বাড়ি থেকে দূরত্ব অন্য কোথাও যাওয়া যায়। অবশ্য থাকা নিয়ে এত কষ্ট করতে হতো না যদি শুরুতেই সে বিশ্ববিদ্যালয় হলে একটা সিট পেয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তার কপালে সিট জোটেনি। আর কষ্ট করে হলেও তাকে এখানেই এমন জনাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে।
একে একে তিতিক্ষা অনেক কিছুই ভাবতে বসেছিল, কিভাবে কি করলে জীবনে একটু সচ্ছলতা আসবে, কিন্তু কোনোভাবেই যেন কোনো উপায় তার মিলছে না। বারংবার সে এই ভাবনায় হতাশ হচ্ছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এক হাতে চুলোর ভাত বসিয়েছে, আলু সুদ্ধ দিয়েছে। রাতে তার এটাই খাবার। আর অবশিষ্ট ভাতের পানি দিয়ে সকাল হলে পেঁয়াজ মরিচ ডলে পান্তা খেয়ে ভার্সিটিতে যেতে হবে। আবার এই শহরে এমন জায়গায় কারেন্ট সাথে সাথে গ্যাসও লাইনের কত শত সমস্যা করে। অর্ধেক খাবার রান্নার মুহূর্তে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে কাণ্ড। আজ রাতে হয়তো সেসব আধ সিদ্ধ খাওয়া খেতে হবে, নয়তো না খেয়ে থাকতে হবে। তিতিক্ষা এত কিছু ভাবতে ভাবতে বিরক্ত। সবশেষে উপায় না পেয়ে সে তার বাটন ফোনটা বের করে ফোনে 20 টাকার মতো রিচার্জ করেছিল বাড়িতে কথা বলার জন্য। বাড়িতে কথা বলার মতো এখন শুধু একজনই রয়েছে, তা হলো তার বড় কাকিমা। এবং তার এই বড় কাকিমা ব্যতীত তার বাড়িতে কেউ জানে না সে এখন কোথায়। তিতিকা ঢাকায় এসে এভাবে একা একা থাকার পিছনে এক বিশেষ কারণ রয়েছে। খুব অল্প বয়স হতেই তার চাচা চাচি তার বিয়ে দিতে ব্যস্ত হয়ে ওঠে, যেন সে বাড়িতে থাকলে তাদের অন্যধ্বংস হয়। আর এই ভাবনাতেই তাকে সেই ক্লাস 8 থেকে বিয়ে দেওয়ার নানান চেষ্টা চালিয়েছে তারা, তবে বেশিরভাগ সময়ে তারা ব্যর্থ হয়েছে। তিতিক্ষার বড় চাচা ও ছোট চাচির জন্য তাদের দুজন জোরমূলক তিতিক্ষার শেষমেশ এসএসসিটা দিতে পেরেছে। আর এতেই সর্বোচ্চ সহায়তা করেছে তার এক ছোট কাকা ও কাকিমা। কিন্তু সেই এসএসসি দিতে দিতেই যেন খেলাটা খানিকটা পাল্টে যায়। তিতিক্ষা চাচা চাচিদের পাশাপাশি অনেক বড় ছোট ভাই বোন রয়েছে। তার মাঝে এই ছোট চাচা বড় ছেলে তুহিন, খুব সম্ভবত তার চেয়ে বছর কয়েক বড়, এবং খানিকটা গ্রামের পকেটে ছেলের মতো তার চালচলন। আর এই ছেলেই পছন্দ করে বসে তিতিক্ষাকে। এরপর শুরু হয় তার তিতিক্ষাকে বিয়ে করার আবদার। এতপর ছেলের আবদার বাবা তথা তিতিক্ষার ছোট চাচা চায় তিতিক্ষার সাথে তুহিনের বিয়ে হোক, কিন্তু তিতিক্ষা তো বিয়ে করতে রাজি না। সে চায় পড়াশোনা করতে। আর তার এই বিয়েতে রাজি না হওয়ার কারণে সবসময় তাকে পড়াশোনার সহায়তা করা তার সেই ছোট চাচাই তার পড়াশোনা বন্ধ করতে উঠে পড়ে লাগে। আর এটাই ঠিক এমন মুহূর্তে যখন তিতিক্ষা কেবলমাত্র এসএসসি শুরু করেছে। পরীক্ষার মাঝে বাড়িতে নানান অশান্তি কারণে সে এক প্রকার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে শুরু করে। তবে সে সময়ে তার পাশে থাকে তার বড় কাকিমা। নিজের মেয়ের মতোই সবাইকে অনুরোধ করে এসএসসি অবধি বিয়ে দিয়ে বাড়িতে কোনো ঝামেলা না করতে, পরীক্ষার মিটে যাক, তারপর বাকি সব। এতপর পরীক্ষা শেষ হতে না হতেই আবার একই কাহিনী শুরু হয়। আর সে সময় অ্যাডমিশনের পড়ার নাম করে তার বড় কাকিমা তিতিক্ষাকে নিজের ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে মোটামুটি ভালো একটা প্রস্তুতির পর তার দেশে স্বনামধন্য এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই থেমে থাকে না। তিতিক্ষা তার বড় কাকিমার ভাইয়ের বাড়িতে থাকতে থাকতে তার কাকিমার ভাইয়ের ছেলে তাকে পছন্দ করে ফেলে, যার খবর টের পাওয়া মাত্রই তিতিক্ষা কাকিমা আবার তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এখন তিতিকাকে নিয়ে তার বড় কাকিমা এত বেশি উদ্বিগ্ন যথেষ্ট কারণ রয়েছে, যা তিতিক্ষা এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি। আর সেই উদ্দেশ্য হলো তিতিক্ষা বড় কাকিমা চায় তার নিজের ছেলেকে তার সাথে বিয়ে দিতে, তিতিক্ষাকে ঘরের বউ করে তুলতে। আর এই কারণেই সেই শুরু থেকে নানান কৌশল তিতিক্ষাকে পড়াশোনার বাহানার বিয়ে থেকে বাঁচিয়েছে। কেননা সে চাইছে তিতিক্ষা পড়াশোনা চালিয়ে যাক, আর সাথে তার একমাত্র ছেলেটা আর একটু যোগ্যতা অর্জন করুক। তবে সবশেষে তার এই ভালো মানুষের উদ্দেশ্য পেছনেও বাকিদের মতো এক স্বার্থপরের ন্যায় চিন্তা ভাবনা রয়েছে। আর তা হলো তিতিক্ষার ভাগে থাকা তার বাবা মায়ের সম্পত্তি। তিতিক্ষাদের বংশে যে উচ্চ বংশ ছিল তা আর করে উল্লেখ করার কিছু নেই। যথারীতি তিতিক্ষা বাবারও পিতৃক ও নিজস্ব বেশ খানিকটা সম্পত্তি ছিল, যার সবটাই এখন তিতিক্ষার নামে। তবে তিতিক্ষা বাকি চাচা ফুফিদের পৈতৃক সম্পত্তি ছিল গ্রাম ও নদী অঞ্চলের দিকে, যার অর্ধেক শেষ হয়েছে মহামারীতে আর বাকি অর্ধেক শেষ হয়েছে নদীর ভাঙনে। আর এখন যা রয়েছে তা খুবই সামান্য, যার ফলে সকলের নজর এখন ভাগ্যক্রমে অধিক সম্পত্তি পেয়ে যা তিতিক্ষার দিকে। অথচ এই তিতিক্ষা এসবের কিছু না জানায় তার আজ এই পরিণতি। তিতিক্ষা বেশি দেরি না করে তার কাকিমার নাম্বারে কল দেয়। এই শহরে তাকে চুপ করে পাঠিয়ে দেওয়ার সময় কাকিমা তার হাতে
কয়েক হাজার টাকা দিয়েছিল, যা দিয়ে সে এখন অবধি খরচ করে চলছে, কিন্তু সেই টাকাও তো এখন শেষের পথে। এরপর সে কি করবে? ভার্সিটির বই কেনার জন্য গত 2 মাসে বাসা ভাড়া দেওয়া হয়নি। এত বাড়িওয়ালা বেশ অসন্তুষ্ট। না জানি কখন চরম ক্ষিপ্ত হয়ে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে। তখন সে কি করবে? রাস্তায় গিয়ে থাকবে? না, এত টেনশন আর নেওয়া যাচ্ছে না। এদিকে তার কাকিমাও ফোন তুলছে না, আবার তুললেও সে তাকে বলেই বা কি? এত তাড়াতাড়ি টাকা শেষ, তাই তার টাকা চাই। একে একে কতবার কল করলো, অথচ সেই ফোন তুলছে না। আবার এতবার ফোন করাও তার ঠিক মনে হচ্ছে না। এমনও তো হতে পারে তিনি কোনো কাজে ব্যস্ত, আর এতবার কোনো ফোন নাম্বার হতে কল করা যদি বাড়ির কেউ তাকে দেখে কোনো সন্দেহ করে, তাহলে তখন কি হবে? না থাক, যথেষ্ট ফোন দিয়েছে, বাকিটা তার কাকিমা যখন দেখবে তখন সে নিজেই ফোন করবে। এই ভাবনায় সে ভারী দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দেয়। ওদিকে ভাত প্রায় হয়ে এসেছে। তিথিকা দ্রুত ভাতের পাতিলটা চুলো হতে নামাবে, এমন পর্যায়ে আচমকা তার ফোনটা বেজে ওঠে। বড় কাকিমা ফোন করেছে। এই ভাবনা তিথিকা এক প্রকার ভাতে পাতিলটা চুলোর পাশে রেখে ফোনটার কাছে ছুটে আসে। তড়িঘড়ি করে হাসি মুখে ফোনটা হাতে নিতে যেন কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ে। তার কাকিমা নয়, বরং ভিন্ন কোনো নাম্বার হতে ফোন এসেছে। এখানে আসার পর তার কাকিমা ব্যতীত আর কেউ তাকে ফোন করেনি, কারণ তার ফোনের নাম্বার তেমন কারো কাছে নেই। তবে এটা কোন নাম্বার থেকে ফোন এসেছে? এমন সময় হঠাৎ করে সিমরানের কথা মনে পড়ল, আর ফোনের অপর পাশে ব্যক্তিকে সিমরান ভেবে সে কিছুটা খুশি মনেও কিছুটা দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে। তবে ফোনটা কানের কাছে ধরতেই তার কপাল কুঁচকে যায়। একই সাথে সে কিছুটা বিস্মিত হয়, যেন এমন কিছু হবার কথা ছিল না। এটা তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রায় মিনিট খানেক কথা বলার পর তিথিকা ফোনটা রেখে দিয়ে চিন্তিত অভির ব্যক্তিতে ঘরে জানালা দিয়ে এগিয়ে যায়। মরিচা ধরা জানালার ফাঁক গলিয়ে সাই সাই শীতল বাতাস এসে তার মুখে আছড়ে পড়ছে। সাদা রঙের ও খানিকটা ছিঁড়া পুরানো কাপড় দিয়ে বাঁধানো জানালার পর্দাটা উঠছে পেয়ে এমন আবহে তিথিকা খানিকটা চিন্তার সহিতে বিড়বিড় করে আওড়াতে লাগলো, আমার সাথে কি সত্যি এসব কাকতালীয়ভাবেই ঘটে যাচ্ছে, নাকি এর পিছনে খোদাতলা কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? এই বলে সে ভারী দীর্ঘ শ্বাস ফেলে। যে অসমাপ্ত ইন্টারভিউ এর কথা সে প্রায় ভুলতেই বসেছিল। সেই ইন্টারভিউর কথা এআরসি কোম্পানি থেকে ফোন এসেছে। আগামীকাল তাকে আবার অফিসে ডাকা হয়েছে। ফোনে শুধু এইটুকু বলা হলো, তিথিকা কোনো না কোনোভাবে নিজের অজান্তেই বারংবার চিন্তিত হচ্ছে। সে যা ইন্টারভিউ দিয়েছে তাতে তার এত বড় অফিসের ন্যূনতম স্তরে জব পাওয়ার দুঃস্বপ্নের মতো, অথচ এখন কিনা তাকে সেখানে যাওয়ার জন্য ডাকছে। আজকে আগামীতে তার ভাগ্যের রয়েছেটা কি? খুব ভালো কিছু, নাকি জীবনে সংশয়মূলক? এত কিছু তিতিক্ষা জানে না, আর সে আপাতত এসব নিয়ে ভাবছেও না। সবশেষে তার চাওয়া একটাই, আগামীতে যাই হোক না কেন তার যেন ভালো হয়, নয়তো এত দ্বিধাদ্বন্দ্বের জীবনে তার বেঁচে থাকা সম্ভব নয়।